আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পুরুষ প্রজনন তন্ত্র। ঠিক আছে। সত্যি দেখো। আচ্ছা দেখো তাহলে এবার পুরুষ প্রজনন তন্ত্র মানে অর্থাৎ ডান দিকে যারা বসে আছে আপনিও কিন্তু এটার মধ্যে পড়েন। হ্যাঁ আপনার দিকেই আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখো যে এখানে হলো যে তন্ত্র শুক্রাণু উৎপাদন করে সঞ্চয় ও শুক্রাণু পরিবহন করে দরকার নেই এটা অবশ্য আসে না পরীক্ষায়। হ্যাঁ আচ্ছা শুক্রাশয় হচ্ছে মুখ্য প্রজনন অঙ্গ, বাকি অঙ্গগুলো হলো আনুষঙ্গিক। শুক্রাশয় মানে কি শুক্রের আশ্রয়, অর্থাৎ যেখানে শুক্র তৈরি হয় এবং আশ্রয় নিয়ে থাকে সেটাই হলো শুক্রাশয়। পুরুষ প্রজনন তন্ত্র নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত। দেখো প্রথমে হলো শুক্রাশয় বা টেস্টিস। একজোড়া ডিম্বাকার শুক্রাশয় অন্ডথলি বা স্কোটাম। স্কোটামের বাংলা অর্থই হলো ল্যাটিন শব্দ স্কোটাম, যার বাংলা অর্থ হলো লুকানো। এটা একটা থলের মধ্যে লুকায় থাকে শুক্রাশয়টা। হ্যাঁ শুক্রাশয়টা বাইরে একটা চামড়া থাকে আর ওই চামড়ার নামও স্কোটাম চামড়া বলা হয়। তাহলে ল্যাটিন শব্দ স্কোটাম মানে হলো লুকানো নামক একটি থলির ভিতর শুক্রাশয় দুটি পাশাপাশি অবস্থান করে। বাম দিকে স্কোটাম বড় ও কিছুটা ঝোলা থাকে। প্রত্যেকেরই দুইটা শুক্রাশয়ের মধ্যে বাম দিকে যেটা হয় সেটা একটু তুলনামূলকভাবে বড় হয়। সবারই এটা একটু বড় তুলনামূলকভাবে। এখন যদি কেউ না জানে তাহলে চেক করে দেখতে হবে না, ঠিক না? যদি কেউ না জানে, ওই যে আমার একটা স্টুডেন্ট যেমন বলছে যে চিনি না, ওই যে বলছিলাম না চিনি না, হ্যাঁ হ্যাঁ সেটাই চিনি না। আচ্ছা তাহলে এখন দেখো যে থলির ভিতর আবদ্ধ শুক্র রজ্জু দিয়ে লাগানো। রজ্জু মানে কি তৈরির মতো কিছু উপাদান যেটা দিয়ে লাগানো থাকে, যার জন্য ঝুলে থাকতে পারে আর কি। এখান থেকে কোনো এমসিকিউ নাই আর কি। হ্যাঁ শুধু পঞ্চম নম্বর লাইনে ওই যে আমাদের হচ্ছে শুক্রাশয়ে 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রায় শুক্রাণুর সৃষ্টি হয়, এই অংশটা ষষ্ঠ নম্বর লাইনে দেখো। মানে অর্থাৎ হলো আমাদের যে শুক্রাশয়টা বাইরে থাকার মেইন কারণই এটা যে মানে আমাদের ধরো 37 ডিগ্রি সেলসিয়াস, তো এর হলো 35 ডিগ্রি সেলসিয়াস লাগবে মনে করো তাপমাত্রা। হ্যাঁ মানে আমাদের শুক্রাণু তৈরি করতে তো ওই কারণেই কিন্তু ওই একটা কারণেই কিন্তু শুক্রাশয়টা কি করছে আল্লাহ দেহের বাইরে রাখছে। হ্যাঁ কিন্তু দেখো যে মেয়েদের ডিম্বাশয় কিন্তু দেহের বাইরে রাখেনি, ভিতরে রাখছে, কারণ ওখানে আবার তাপমাত্রা বেশি লাগে। কত লাগে ওখানে? দেহের তাপমাত্রা লাগে পুরোপুরি 37। হ্যাঁ 37 লাগে। আর আমাদের 35। হ্যাঁ 35। আমাদের 35 লাগে, ওদের পুরোপুরি 37 লাগে, ওই কারণে ওটা ভিতরে রাখছে। আর আমাদেরটা বাইরে রাখার কিন্তু মেইন কারণ এটা, তাই না? মানে আসলে সরঞ্জাম ভিতরে রাখলেই তো ভালো, কিন্তু এটা বাইরে রাখার কারণ কিন্তু ওটাই। যে তাছাড়া শুক্রাণু তৈরি হবে না, বুঝছো? এই জন্য এটা বাইরে 2 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা লাগবে তাই বাইরে। এবং দেখবা লক্ষ্য করে তো এটাও কিন্তু জানে না, হ্যাঁ যেটা বলবো আর কি, সেটা হলো যে গরমকালে দেখবা যে শুক্রাশয়টা একটু ঝুলে থাকে নিচের দিকে, আর শীতকালে একটু উপরের দিকে উঠে থাকে। এর কারণ ওই একটাই, মানে দেহ থেকে দূরে যত থাকা যায় তত আর কি গরম কম লাগবে। বেশি কাছাকাছি থাকলে তো গরম বেশি হবে, হিট দেহের একটা হিট আছে না, তো ওই জন্য কিন্তু এটা একটু দূরে ঝুলে থাকতে চায়। এবং হচ্ছে শীতকালে তখন আবার ওদের একটু বেশি ঠান্ডা লেগে যায়, মানে 35-এর অনেক নিচে চলে আসে, তো 10-12 ধরে চলে আসছে, তখন আবার বেশি ঠান্ডা লেগে যায়। তাই বেশি ঠান্ডা লেগে যায় বলে একটু হিট দরকার, আবার তখন কাছাকাছি চলে আসে, বুঝতে পারছো? এখন হচ্ছে আমার মনে হয় এটা জানে না আর কি, তো এখন হচ্ছে এটা লক্ষ্য করবো আর কি। হ্যাঁ এটাই হলো কারণ। আচ্ছা এখন বলছে যে প্রত্যেক শুক্রাশয়, এখান থেকে আবার এমসিকিউ, প্রত্যেক শুক্রাশয় টিউনিকা অ্যালবুজিনিয়া। তো টিউনিকা মানে মনে থাকবে কি করে সেটা বলে না। আচ্ছা বলছি বুঝা না, আগে মনে রাখা পড়ে। হ্যাঁ আগে বুঝাই। টিউনিকা মানে আবরণ বোঝায়, টিউনিকার বাংলা অর্থ আবরণ। আর অ্যালবুজিনিয়া মানে হলো সাদা, মানে এই ভিতরের দিকে শুক্রাশয়ের ভিতরের উপরের যে স্তরটা এটা একটু সাদাটে ধরনের হয়, এই জন্য এই আবরণটার নাম হলো শুক্রাশয়ের উপরে। হ্যাঁ হ্যাঁ
ওই যে যেখানে শুক্রাশয় আছে, চামড়া না, চামড়ার নিচে একটা সাদা। হ্যাঁ সাদা একটা প্রাচীর আবরণ, type। হ্যাঁ প্রাচীর টাইপের। তো ওটা যেহেতু সাদা, তো এই জন্য এরকম নাম হয়েছে। ল্যাটিন শব্দ এটা, যে সাদা আবরণ। টিউনিকা অ্যালবুজিনিয়া মানে সাদা আবরণ, সাদা আবরণে আবৃত। অ্যালবাস থেকে আসছে। হ্যাঁ অ্যালবাস থেকে আসছে। লম্বাই এরা মানে এই লম্বাই এরা 4 থেকে 5 সেন্টিমিটার। গ্রামটা কখনো আসেনি অবশ্য। এরপরে এটা অনেকবার আসছে, মেডিকেল এডমিশনে অনেকবার আসছে, যে 1000টি সূক্ষ্ম ও পেঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে শুক্রাশয়ের মধ্যে, মানে প্রত্যেক শুক্রাশয়ে। যদি এখন বলে মানুষের শুক্রাশয়ে কতটি সেমিনিফেরাস নালিকা আছে, তাহলে কিন্তু 1000 উত্তর আর হবে না। নালিকাটা কি? তখন হলো 2000 হ্যাঁ নালিকা মানে আমাদের শুক্রাশয়ের মধ্যে পেঁচানো চিকন চিকন নালিকা থাকে, পেঁচানো মধ্যে না বাইরে? মধ্যে না, ভিতরে, শুক্রাশয়ের ভিতরের দিকে। আচ্ছা, পেঁচা স্যার, পেঁচা আমি পেঁচা দেখলাম পেঁচা যে নালিকা। হচ্ছে শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোনটা, ওইটা সেমিনিফেরাস নালিকা। এটা আসছে মেডিকেল এডমিশনে। পিচ্ছিল পদার্থ তো আছে ওর মধ্যে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেমিনিফেরাসের ওইটা বাংলা অর্থ সরাসরি কি? আসছে। না, সেমিনিফেরাসের বাংলা অর্থ কি দেখো। সেমি মানে হলো সিমেন্ট, ফেরাস মানে নালী। তার মানে কি যে সিমেন্ট নালী, তো সিমেন্ট তো পিচ্ছিলই হবে, সিমেন্ট হলো পিচ্ছিল হয়, সিমেন্ট হচ্ছে পিচ্ছিল। এবং এই পিচ্ছিল বলতে ওখানে শুক্রাণু তৈরি হচ্ছে এবং পিচ্ছিল পদার্থ সহ, ওখানেও পিচ্ছিল পদার্থ সহ কি তৈরি হয়, শুক্রাণুটা পিচ্ছিল হয়। পরে তো আরো পিচ্ছিল উপাদান বের হয়, সবকিছু বের হয়ে তারপরে আসে। তো ওই জায়গাটা সারাক্ষণ পিচ্ছিল থাকে। তাহলে সিমেন্ট মানেই হচ্ছে যে আমরা যেটাকে সিমেন্ট বলি, এই সিমেন্ট সেমি থেকে সিমেন্ট হয়েছে, সেমি থেকে সিমেন্ট হয়েছে। সিমেন্টের সরল বাংলা অর্থ কি? বীজ। হ্যাঁ বীর্য আর কি বলা হয়, বীর্য। সিমেন্টের সরল বাংলা হলো বীর্য। হ্যাঁ এই বীর্য বলতে সবকিছু হয়, শুধু শুক্রাণু হয় না। বীর্যের বাংলা হলো শুধু শুক্রাণু হবে না, পার্থক্য আছে। হ্যাঁ পার্থক্য আছে। ওই যে বললাম স্পার্ম মানে শুধু শুক্রাণু, আর সিমেন্ট মানে শুক্রাণু এবং ওর মধ্যে পিচ্ছিল পদার্থ সবকিছু মিলে, তখন এটা সিমেন্ট হবে। বুঝতে পারছো? সবকিছু মিলে সিমেন্ট। মানে বন্ধ হয়নি, বন্ধ হয়ে যাবে অনেক সময় মেসেজ আসলে। আচ্ছা আচ্ছা, এখন দেখো যে এবার দেখো যে এরপরে বলছে যে এগুলো ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষে ডোবানো থাকে, মানে অর্থাৎ সেমিনিফেরাস নালিকাগুলা কার মধ্যে ডোবানো থাকে, বলছে যে লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টার মানে মাঝে, স্টেশিয়াল মানে অবস্থান। তাহলে তার মানে সাধারণ যে দেহ কোষ তার মাঝে মাঝে থাকা আর কি কিছু কোষ থাকে, যাদেরকে ইন্টারস্টিশিয়াল কোষ বলে। এরাই মূলত শুক্রাণু তৈরি করে, শুক্রাশয়ের কোষ। হ্যাঁ, শুক্রাশয়ের মধ্যে ধরো সাধারণ দেহ কোষ আছে যারা পুষ্টি দেয় আর কি শুক্রাণু তৈরি করার জন্য। ধরো এরকম ভাবে থাকে আর কি। মনে করো এটা সাধারণ একটা দেহ কোষ, এখানে ধরো শুক্রাণু তৈরিকারী কোষ, তাহলে এটার নাম ইন্টারস্টিশিয়াল কোষ হবে। এই দুটা একে পুষ্টি দিয়ে সাহায্য করে, এ হলো শুক্রাণু তৈরি করে। ওই যে সেমিনিফেরাস নালিকা না, ওই নালিকার ভিতরে এরকম সহকারী কোষ আর একটা করে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে নালিকার মধ্যে পেঁচানো যে নালিকা আছে ওই নালিকার মধ্যে। তাহলে এইটা তোমার হচ্ছে ইন্টারস্টিশিয়াল হবে। ইন্টার মানে মাঝে, স্টেশিয়াল মানে অবস্থান, তাহলে এটাই হলো ইন্টারস্টিশিয়াল। বুঝছো? এই আর কি। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক নামকরণ হয়েছে কিন্তু বিজ্ঞানী নাম অনুযায়ী। পুরো নাম হলো ফ্রাঞ্জো লেডিক। হ্যাঁ ফ্রাঞ্জো লেডিক, লেডি না তাই বলে ফ্রাঞ্জো লেডিক। হ্যাঁ ফ্রাঞ্জো লেডিক, হ্যাঁ ফ্রাঞ্জো লেডিক। তার নাম অনুযায়ী এটাকে লেডিক কোষও বলা হয়। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষের অপর নাম কি? লেডিক। এটা মনে রাখতে হবে, এটা ইন্টারস্টিশিয়াল কোষের অপর নাম কি? তাহলে লেডিক কোষ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এরপরে বলছে যে সেমিনিফেরাস নালিকা কতগুলো সংগ্রহক নালিকায় উন্মুক্ত হয়। ওই যে পেঁচানো যে নালিকা না, ভিতরে দেখো পেঁচানো নালিকা দেখতে পাচ্ছ, কিন্তু পাচ্ছ না? সংগ্রাহক নালিকায় উন্মুক্ত হয়। হ্যাঁ, মানে এরকম করে কিছু নালিকা আছে সংগ্রহক নালিকা। মানে ধরো এই শুক্রাশয়ের মধ্যে এরকম ভাবে এরকম কিছু অংশ, তারপরে এইভাবে করে এরকম কিছু অংশ, এইভাবে করে সব অংশগুলো আসছে। এখানে কি পেঁচানো সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকা, সবগুলা একটা সংগ্রহক নালিকাতে এসে উন্মুক্ত হয়েছে। সংগ্রহক নালিকাতে এসে এইটা ধরো সেই সংগ্রহক নালিকা। মানে কি সংগ্রহক নালিকা? মানে কি যে সংগ্রহ করে,
যে শুক্রাণুগুলোকে সংগ্রহ করে তাকে বলা হয় ইউরিনারি সিস্টেমে সংগ্রাহক নালিকা। হ্যাঁ সেম তো। তাহলে এখন বলছে যে কতগুলো সংগ্রহ নালিকায় উন্মুক্ত হয়ে জালিকাকার গঠন করে। সংগ্রহ নালিকাগুলো আবার জালের মতো বিন্যস্ত হয়েছে, অনেক সংগ্রহ নালিকা। তো একটার সাথে একটা অনেকগুলা একটা জালের মতো বিন্যস্ত হয়ে আছে, এই জন্য এর নাম হলো রেটি টেস্টিস। রেটি মানে জালিকাকার, টেস্টিস মানে শুক্রাশয়। শুক্রাশয়ের মধ্যে যে জালিকাকার গঠন তার নাম কি? রেটি টেস্টিস। মানুষের নেফ্রনের সাথে আবার এগুলো যুক্ত থাকে না, শুক্রাশয় যুক্ত থাকে না, নেফ্রন, এখানে নেফ্রনের কোনো সম্পর্ক নাই। সংগ্রাহক নালিকা সংগ্রহ নালিকা, এই সংগ্রহ মানে থাকলে নেফ্রন হবে। হ্যাঁ, সংগ্রহ নালিকা থাকার অর্থ তো নেফ্রন তা না। নেফ্রন তো আলাদা, ওটা তো কিডনির বিষয়, তাই না? তো সংগ্রহ নালিকা হলো কি, যে অনেক জায়গায় থাকতে পারে, যে যেই সংগ্রহ করবে তার নামে সংগ্রহ নালিকা। এখন ইউরিনারি সিস্টেমে এর সাথে নেফ্রনের সাথে এটা না, তবে নেফ্রনের মতোই ধরো ওখানে যেমন প্রস্রাব সংগ্রহ করতেছে না, এখানে শুক্রাণু সংগ্রহ করছে, তাই বলতে পারো ওটার মতো যে ওখানে হলো সংগ্রহ নালিকা হলো প্রস্রাব সংগ্রহ করে, আর এখানে শুক্রাণু সংগ্রহ করে। বুঝা গেল কি? এই আর কি সংগ্রহ নালিকা। তো এই সংগ্রহ নালিকাগুলো আবার এত বেশি থাকে যে এটা একটা জালের মতো গঠন তৈরি করে। দেখো ছবিতে, দেখো জালের মতো গঠন করছে। হ্যাঁ, এই যে ছবি আছে না একটা লাল যে একটা অংশ, লালের নিচে দেখো একটা নাই কিছুই হ্যাঁ, শুক্রাশয় হ্যাঁ। আছে যে এখানে তো আছে। ওদের বই নাই, কি ব্যাপার? এইটা ও আগে বই নাই। পিছায় যাও, কোথায় বই পাশে আগে রাখছো? এখানে এই দামি বই বুঝলেন, এই বই নাই। দামি বই এটা 2030 সালের বই। 2000 একটা বই ধার দাও আমার। কত 30 সালে? ওই বই ও, কোন সালের? আচ্ছা, আরে ছবিটা দেখো ছবিটা না। এটা হলো 2030 সালের, বুঝছো? এই রাতি, এটা হলো 2030 সালের বই। এই বইটা বলে 2030 মানে 30 এর হ্যাঁ, ফিউচারের বই। তিনটা আছে তোদের কাছে রে। সরি, আমাদের বই অনেক কিছু আছে, দেওয়া যাবে না। না, আমরা লিখি। তুই লিখে দিবি না, তখন কলম দিয়ে দাগাই দিবি, দিব না। আরে দিব তো দাঁড়াও না রে তো। না, সরি। এটা সবকটা আদিম যুগের গাদিম বই নিয়ে আছে। এদের সামনে তো ওই আছে, সামনে তো কমে বই আছে। আছে। হ্যাঁ, পরে বের করো তাহলে। বই আনলে না কিছু তো নেই। আরে বই। একটাই পড়া আর বই আবার আনে। হ্যাঁ, সেটাই তো। আমি এটা না আমি আছে টাইম দেখ ভদ্রতা শেখ। আমরা ভদ্র না। দেখো ভদ্র মেয়ে। আমরা আচ্ছা, অভদ্র দেখো। না, ভদ্র। হুম। এখন দেখো এবার ওদের দেখাও তো একটু এবার। দেখতে পাইছো? রেটিটিসিস এখানে জালের মতো এটা আর কি। এখন বলছে রেটিটিসিস থেকে প্রায় 20টি 4 থেকে 6 মিলিমিটার লম্বা সংগ্রহনালী সৃষ্টি হয়ে, মানে কিছু সংগ্রহনালী আবার নতুন সংগ্রহনালী তৈরি করে, সেটা একটু মোটা আর বড়। কোনটা সংগ্রহ করেছে? ও দেখো এই এখানে যে চিহ্নিত জালের করা আছে, মধ্যে জালের মধ্যে যেটা সংগ্রহনালী। লাস্টেরটা। এই যে এখানে এটা। চিহ্নিত করা আছে দেখো সংগ্রহ। হ্যাঁ, আচ্ছা। তো এখন বলছে রেটিটিসিস থেকে আবার সবগুলা রেটিটিসিস এরা আবার অনেকগুলা রেটিটিসিস সংগ্রহ নালিকা আবার আরেকটা বড় সংগ্রহ নালিকাতে যুক্ত হয়েছে। তখন ওর নাম হলো, সেটাও আবার সংগ্রহ নালিকা, মানে কিছু চিকন সংগ্রহ নালিকা মোটা সংগ্রহ নালিকাতে যায় আবার যুক্ত হয়েছে। তাহলে ওটাও কোষ সংগ্রহ নালিকা হবে। তো ওই সংগ্রহ নালিকার আবার নাম কি? ভাষা ইফারেন্সিয়া। পরবর্তী যে রেটিটিসিসের পরে যে সংগ্রহ নালিকা তার নাম ভাষা ইফারেন্সিয়া। তাহলে ভাষা ইফারেন্সিয়ার বাংলা অর্থ কি হতে পারে বলো? ভাষা ভাষা ইফারেন্সিয়া। ভাষা মানে বাইরের দিকে ভিসেরাল। ভাষা ইফারেন্সিয়া ডিফারেন্সিয়া মানে হলো বহন করে নিয়ে আসা নালী। ভাষা ইফারেন্সিয়া মানে বহন করে নিয়ে আসা নালী, যে নালীগুলো ভিতরের দিকে সংগ্রহ নালিকার শুক্রাণুগুলোকে বহন করে নিয়ে আসে। তো ভাষা ইফারেন্সিয়া মানে বহন করে নিয়ে আসা নালী। ভাষা ইফারেন্সিয়া মানে বহন করে নিয়ে আসা নালী। লিখে নাও, ভাষা ইফারেন্সিয়া মানে বহন করে নিয়ে আসা নালী। লিখে দেবো। হুম। আচ্ছা, এখন হলো শুক্রাশয়ের কাজ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, শুক্রাশয়, হ্যাঁ, এমসিকিউর জন্য দ্বিতীয় নম্বর লাইনটা অনেকবার আসছে পরীক্ষায়। এখান থেকে কোনো সিকিউ নাই, এখান থেকে কোনো সিকিউ আসে না, এখান থেকে শুধু এমসিকিউ আসে। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় নম্বর লাইন যেটা কাজের, শুক্রাশয়ের লেটিক কোষ টেস্টোস্টেরন
হরমোন ক্ষরণ করে মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে প্রায় 1500, এটা কিন্তু আসছে মেডিকেল অ্যাডমিশনে 10 সালে আসছে। মানুষের শুক্রাশয় প্রতি সেকেন্ডে 1500 শুক্রাণু উৎপন্ন করে প্রতি সেকেন্ডে, মানে তৈরি হয়েই যাচ্ছে। হ্যাঁ, সব সারাক্ষণ হচ্ছে। তাহলে দেখো যে প্রতি সেকেন্ডে 1500, তাহলে তো বুঝতেই পারছো যে বলা হচ্ছে 40 কোটি শুক্রাণু, মানে নিষেক্রিয়ার সময় 40 কোটি শুক্রাণু বের হয় আর একটা কাজ করে। তার মানে আমাদের জন্মই কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, যে আমরা জিতে গেছি বলেই আমরা হচ্ছে পৃথিবীতে তাই না? তা এখন আসার পরেও প্রতিযোগিতা, না? তুমি ভালো কোথাও যাবা, পৃথিবীর রাজ্যে ভালো কোথাও যাবা, এটা একটা প্রতিযোগিতা। আবার বড় হলে রাজ্যে ভালো কোথাও যাবা, ওটাও আরেকটা প্রতিযোগিতা। তোমার জন্মই তো প্রতিযোগিতা হয়েছে। ব্রেক ঘুরে যায়, এটা শুনে গেছে, ব্রেক ঘুরে যায়। সেই এর মতো যে ওই তোমার হচ্ছে একটা শিশু বাচ্চাকে জন্মগ্রহণ করছে, তখন হচ্ছে যে পৃথিবীতে আপনাকে, বাংলাদেশে আপনাকে স্বাগত। আমি বাংলাদেশে থাকতে চাই না, কারণ বাংলাদেশ গরিব দেশে, একটু ধনী দেশে পাঠানোর ব্যবস্থা। মানে এখন আমরা ধরো আমরা বাংলাদেশে জন্মাইছি, তাই আমাদের তো বাংলাদেশে ভালো লাগবে, তাই না? কিন্তু আমরা যদি অন্য কোথাও জন্মাতাম, তাহলে তো ওই দেশই আমাদের ভালো লাগতো। না না, ভালো লাগবে না কেন জানো? তোমার চেনা পরিচিত, শুধু ভাষা বলে না, চেনা পরিচিত পরিবেশ, ব্রেন যেটা দেখে অভ্যস্ত, নতুন একটা জায়গায় প্রথম স্যার অভ্যাস হওয়ার পরে ঠিক না, অভ্যাস হলে তো ঠিক হবে। নিজের দেশে নেই, অন্য দেশে খারাপ লাগবে না, ওটাই তো তারপরে লাগে, খারাপ লাগে, যারা গেছে না তারা বলে। আচ্ছা দেখো, টেস্টোস্টেরন নামকরণটা কেন হয়েছে বলো তো? হ্যাঁ, টেস্টিস থেকে, আর স্টেরন মানে কি? স্টেরিওস মানে ঘন। হ্যাঁ, তাহলে এই হরমোনটা ঘন ধরনের হয় এবং লিপিড জাতীয়। এই হরমোনটা লিপিড জাতীয় এবং ঘন ধরনের। তাহলে এটা শুক্রাশয় থেকে উৎপন্ন ঘন হরমোন, শুক্রাশয় থেকে উৎপন্ন এক ধরনের ঘন হরমোন, এই জন্য এর নাম হলো টেস্টোস্টেরন হরমোন। এবার দেখো, আমি ছিলাম স্যার ওইদিকে দূরে। গুড মর্নিং। হ্যাঁ, চিপাই ছিল আমি বুঝতে পারছিলাম। আচ্ছা দেখো এবার এপিডিডাইমিস এর বাংলা অর্থ হলো যুক্তকারী নালী। এটা দুইটা বাংলা, একটা হলো যুক্তকারী নালী আর একটা হলো ঘন কুণ্ডলীকৃত নালী। ঘন কুণ্ডলীকৃত নালী। এপিডিডাইমিসের বাংলা অর্থ ঘন কুণ্ডলীকৃত নালী অথবা যুক্তকারী নালী। সরল বাংলা আসলে ঘন কুণ্ডলীকৃত নালী। তাহলে দেখো এখানে কি চিহ্নিত করা আছে, দেখো যে লাল যেটা শুক্রাশয়ের বাইরের দিকে যে লাল কালারের যেটা আছে না, এটাই হলো এপিডিডাইমিস। এখানে অসংখ্য নালী ঘন কুণ্ডলীকৃত হয়ে আছে, এখানে অসংখ্য নালী ঘন কুণ্ডলীকৃত হয়ে থাকে। এই লাল কালারে দেখতে পাওনি? আচ্ছা, তাহলে এখন দেখো, এবার দেখো যে এই এপিডিডাইমিস এটা হচ্ছে লম্বায় একত্রে মিলিত হয়ে 4 থেকে 6 মিটার লম্বা। এটা এমসিকিউর জন্য বলতে হবে, পেঁচানো এপিডিডাইমিস গঠন করে। এখন এই এপিডিডাইমিসকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো সবার আগাতে যেটা আছে এর নাম মস্তক, এখান থেকে কোশ্চেন হয় না, মাঝেরটা দেহ, শেষেরটা লেজ, এখান থেকে কোশ্চেন হয় না। তবে এবার ভাস ডিফারেন্স, যার বাংলা অর্থ শুক্রনালী, ভাস ডিফারেন্স, এখানে তো লেখাই আছে বাংলা শুক্রনালী যেটা, তাহলে এটা হলো প্রত্যেক এপিডিডাইমিস থেকে
প্রত্যেক অ্যাবিডিডাইমিস প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা বড় গহ্বর ও মোটা প্রাচীরযুক্ত একটি শুক্রনালীতে উন্মুক্ত হয়। দেখো এখানে চিহ্নিত করা আছে শুক্রনালী। অ্যাপিডিডাইমিস থেকে যে নালীটা ওই যে মূত্রথলির দিকে বাঁক নিয়ে চলে আসছে আবার দিয়ে পেনিসের ভিতরে ঢুকছে আর কি পরে, তো এই নালীটার নাম হলো শুক্রনালী। এখন এই শুক্রনালী এইটাই তোমার হলো অ্যাপিডিডাইমিস থেকে কত লম্বা এটা এমসিকিউ, এবং এক একটি মোটা প্রাচীর বিশিষ্ট এক একটি ভাঁজ রেফারেন্স বা শুক্রনালী উন্মুক্ত, এটুকু পড়তে হবে। এরপরে দেখো এখানে একটা অ্যাম্পুলা কথা আছে, এটা একটু খেয়াল করো। অ্যাম্পুলা, অ্যাম্পুলা বলতে স্ফীতি বোঝায়। অ্যাম্পুলা বলতে স্ফীতি। এখন যখন নালীটা শুক্রনালীটা এরকম বাঁক নিয়ে আসে, এই বাঁক নিয়ে আসার পর এই জায়গায় একটা স্ফীতি গঠন করে। স্ফীতি যদি এই স্ফীতিটা দেখায়নি, এই স্ফীতি গঠন করে এখানে হলো একটা গ্রন্থি, কাউপার গ্রন্থি বলা হয়, এরকম একটা গ্রন্থি তৈরি করছে করে টুরে তারপরে তারপরে এইটা হচ্ছে মনে করো এইভাবে করে নিচের দিকে নামে আসছে, এইভাবে নেমে আসছে, মানে এটা হলো পেনিসের ভিতরের দিকে যে নালীটা সেটা ধরো নেমে আসছে, পেনিসের ভিতরের দিকে যে নালীটা। এখন এই জায়গাটাতে দেখো কি বলা হচ্ছে যে মূত্রনালী অতিক্রম করার পর অ্যাম্পুলা নামক একটি মাপু আকৃতির ফোলা অংশ গঠন করে। অ্যাম্পুলা পরে সেমিনাল ভেসিকলে যুক্ত হয়। এই যে এই অ্যাম্পুলা, এই যে এটার নাম অ্যাম্পুলা, এটার নাম কি অ্যাম্পুলা, এটার নাম কি অ্যাম্পুলা, অ্যাম্পুলা, এটার নাম হলো অ্যাম্পুলা। অ্যাম্পুলা, এই অ্যাম্পুলাটা কি করছে, এই যে একটা গ্রন্থি যার নাম হলো যে কাউপার গ্রন্থি বলা হচ্ছে, যার নাম হলো কাউপার। কাউপার একজন বৈজ্ঞানিকের নাম। হ্যাঁ, কাউপার হলো একজন বৈজ্ঞানিকের নাম। নামটা শুনে মনে হচ্ছে কাউ মানে গরু, তাই না? হ্যাঁ হ্যাঁ, গরু কার কাউপার। হ্যাঁ, তাহলে এটা একটা বৈজ্ঞানিকের নাম কাউপার, এই কাউপার গ্রন্থি। তাহলে এই গ্রন্থিগুলোর কাজ কি দেখো, এই গ্রন্থিটা কাউপারটা তো নিচেরটা, একটু ভুল বললাম। সেমিনাল ভেসিকল যেটা সেটা বলতে যাই কাউপার বলছি, কাউপার পরে বলছি। সেমিনাল ভেসিকল মানে তো গহ্বরের মতো বেশ বড় সড়ো, এই জন্য এর নাম ভেসিকল হয়েছে। আর দেখো সেমিনাল ভেসিকলের বাংলা অর্থ কি তাহলে দেখতে পাইছো? সেমিনাল ভেসিকল কোথায় দেখলাম, এই পারে। সেমিনাল ভেসিকলের বাংলা অর্থ প্রজনক ভেসিকল। হ্যাঁ হ্যাঁ, পোস্টেট গ্রন্থির ঠিক উপরে দেখো আছে সেমিনাল ভেসিকলের বাংলা অর্থ প্রজনক। হ্যাঁ না, প্রজনক ভেসিকল, প্রজনন তো ওটাকে একসাথে বলা হচ্ছে প্রজনক ভেসিকল। প্রজনক ভেসিকল, প্রজনক ভেসিকল, প্রজনক ভেসিকল। উচ্চারণ করেন মুখে ন লেখেন হাতে। ও হাতে, হ্যাঁ, প্রজনক ভেসিকল। প্রজনক ভেসিকল, এই ভেসিকলের মধ্যে থেকেও কিন্তু তরল উপাদান বের হয়। এর আগে বলেছিলাম যে যখন আমাদের হচ্ছে সিমেন্টটা বের হবে, যখন আমাদের সিমেন্ট বের হয়, তো ধরো শুধুই যদি শুক্রাণু বের হতো তাহলে যে জটিলতা হতো। তাই বিভিন্ন রকম আল্লাহ গ্রন্থি রাখছে যে শুক্রাণু বের হওয়ার আগেই প্রথমে আল্লাহ হচ্ছে রাস্তা ক্লিয়ার করে দেয়। রাস্তা ক্লিয়ার মানে পেনিসের ভিতরে যে নালী আছে, যে দিক দিয়ে প্রস্রাব বের হয় ওই দিক দিয়েই তো তোমার হচ্ছে আবার শুক্রাণু বের হয়। তো ওই পেনিসের যেমন হলো যারা কোনো মান্যগণ্য মানুষ যখন আসে তখন কি করে, হ্যাঁ, তো ওই মান্যগণ্য মানুষ আসে কি করে, একটা কার্পেট বিছিয়ে দেয় না, মানে খুবই মান্যগণ্য মানুষ আসে কি একটা কার্পেট বিছিয়ে দেয়। কেন কার্পেট বিছিয়ে দেয়? যেন ওর হাঁটতেও কষ্ট না হয়, গদি লাগে, আরামে যেন আসতে পারে। তো আল্লাহ কি করছে যে শুক্রাণু যে আসবে, হ্যাঁ, এইটা তো একটা মূল্যবান কিছু, কারণ এটা দিয়ে বাচ্চা হওয়ার ব্যাপারটা আছে। তো শুক্রাণু আসার আগে আল্লাহ হচ্ছে পেনিসের ভিতরে যে নালী আছে, যেদিক দিয়ে প্রস্রাব বের হয়, তো ওইটা তো আসলে প্রস্রাব বের হওয়ার নালী। এখন প্রস্রাব বের হওয়ার সময় তখন কিন্তু তরল পদার্থ আসার দরকার নাই, কারণ প্রচুর পানি থাকে প্রস্রাবের মধ্যে, প্রচুর পানি। ওই পানির কারণে দেখা যায় প্রস্রাব যদি অ্যাসিডিকও হয়, প্রচুর পানি থাকার কারণে প্রস্রাবে জ্বালা পোড়া করবে না। হ্যাঁ, তারপরেও যদি কারো ঘন প্রস্রাব হয়, মানে কম পানি খাওয়ার জন্য অনেক সময় জ্বালা পোড়া কিন্তু করে, কারণ প্রস্রাবের অ্যাসিডিকটা তখন হচ্ছে দেখা যায় ওই জায়গাগুলোকে একটু জ্বালা সৃষ্টি করে আর কি। হ্যাঁ, এটা ছেলে মেয়ে উভয়ই হতে পারে। তো কিন্তু তখন কিন্তু তরল পদার্থ বের হয় না। কিন্তু যখন শুক্রাণু বের হবে
তখন আল্লাহ তিনটে সাইড থেকে তরল পদার্থ সমানে ঢালতে থাকে, মানে কি কার্পেট বিছায়, কারণ একটু পরে শুকনো আসবে, রাস্তা ক্লিয়ার করতে হবে। শুক্রাণুর মধ্যে কি অ্যাসিডিক কিছু আছে? হ্যাঁ হ্যাঁ অ্যাসিডিক কিছু আছে। তো এই কারণে কি করছে যে একবারে রাস্তা ক্লিয়ার করার জন্য প্রথমে তিনটা জায়গা আল্লাহ কেন দিয়েছে, একটা জায়গা থেকে কোনো কারণবশত যদি রস আসা মানে তরল পিচ্ছিল পদার্থ আসা বন্ধ হয়ে যায় কোনো কারণবশত শারীরিক কারণে, তাহলে যেন আরেকটা সাপোর্ট দিতে পারে, আরেকটাও যদি কোনো কারণে ইয়ে হয় তাহলে যেন আরেকটা সাপোর্ট দিতে পারে। তিনটা আল্লাহ রাখছে ওই কারণে। তিনটাই কি একসাথে কাজ হ্যাঁ করে? তিনটা একসাথে কাজ করে না, যখন শুক্রাণু বের হয় তখন, তার আগে না। তখন ফুটে। হ্যাঁ এমনি বের হলে তো সমস্যা, তাহলে তো তোমার 24 ঘন্টা যদি বের হয় তাহলে তো তোমার সবসময় তো না পাবো অবস্থা। হ্যাঁ সবসময় বের হয় নাকি, তাই না? সবসময় বের হলে কি অবস্থা হবে তাহলে? সবসময় গোসল করতে হয়। হ্যাঁ সবসময় বের করবে, এটা কোনো কথা হলো? বাথরুম থেকে বারান্দা লাগবে। হ্যাঁ বাসা থেকে বের হতে হবে। চুপ তুই এদিকে থাক। হ্যাঁ ঠিক না? এই তো এইটা। তিনটা জায়গা থেকে প্রথমে দেখো, প্রথমেই শুক্রাণু কিন্তু কখনোই আসবে না, প্রথমে ওই জায়গাটাকে কথাই বলবো না। পিচ্ছিল করে দেবে। মানে কি ওই যে বললাম মান্যগণ্য মানুষ আছে কার্পেট বিছায়, কার্পেট বিছানোর মধ্যে তরল পিচ্ছিল করে দিল। এবার শুক্রাণু কিন্তু আসবে যখন রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, তখনই শুক্রাণু আসবে আর কি। তার আগে কখনোই আসে না। তার আগে যদি আসতো তাহলে মানুষ কখনো বিয়েই করতো না, ভয়ে বিয়ে করতো না। ভয়ে? এই ভয়ে মানে যে যদি জ্বালাপোড়াই করে তাহলে কি মানে পিচ্ছিল পদার্থ আসলো না, শুক্রাণু আসলো, তাহলে মানুষ ভয়ে বিয়ে করবে? দুনিয়াতে থাকতেই না তাহলে তো। ও কেউ বিয়ে করতো না। ও আচ্ছা কেউ তো থাকতো কি আর? আপনি ভাবেন? হ্যাঁ কেউ তো করতো না। হ্যাঁ তাও সঠিক। হ্যাঁ আচ্ছা তাহলে এটাই হলো আসলে এই সমস্ত গ্রন্থির কাজ। এবার দেখো, হ্যাঁ বলো বলো বলো। কোনো অবান্তর কোশ্চেন করবি না। না, আমি কোয়েজি করতেছি। না আবার এই কোশ্চেন করো না যে পেনিস কোনটা আমার শরীরে আছে কিনা আমি তো জানি না, হ্যাঁ এরকম কোশ্চেন করো না আবার। কি আর ওর আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা না তাহলে তো বিপদে যাবে। ইউরিন না, কেউ শুক্রাশয় কোনটা চিনে না, কেউ হলো ওই যে বলেছিলাম না একজন স্টুডেন্ট বললো শুক্রাশয় চিনে না, এখন দিতে পারে বলে যে পেনিস চিনে না, তাহলে বিপদ, তাহলে Practical হ্যাঁ, বলো ওরকম কোনো কথা আবার বলো না, বলো স্যার, কি কোশ্চেন আছে? স্পার্ম আর ইউরিনের মধ্যে কোনটা বেশি আছে? ও এই স্পামই বেশি আছে। কেন? কেন? কি? কারণ ওই স্পামের মধ্যে হায়ালুরোনিউরেটেজ এনজাইম থাকে, ওইটা আর কি খুব অ্যাসিডিক হয়। কারণ কি? কারণ ও হচ্ছে ডিম্বাণুর প্রাচীরকে ফোঁটা করবে, তাহলে ওটা এনজাইম তো অলওয়েজ থাকে না, তৈরি করে। হ্যাঁ আমাদের হ্যাঁ কি থাকে শুক্রাণুর মধ্যে? না শুক্রাণু গোলজি বডি। হ্যাঁ ওই গোলজি বডি ওখান থেকে, তো ওখান থেকে তৈরি তো করে ওইটার যখন আর কি আগায় আর কি, হ্যাঁ তখন ওই এনজাইম কিন্তু ক্ষরণ হতে যায়, হ্যাঁ হতে যায়, মানে রেডি গুলি করতে যাওয়া, হ্যাঁ গুলি করতে যায়। এবং দেখো ওইটা কেন ওরকম অ্যাসিডিক করতে হয়েছে, কারণ ওই যে ও তো ডিম্বাণুর প্রাচীর ভাঙবে না, তো ভাঙতে গেলে তো ওর লাগবে, মানে শক্তিশালী এনজাইম লাগবে, ওই কারণে ওটা খুব বেশি অ্যাসিডিক হয়, এই কারণে আল্লাহ আর কি ওই অবস্থাটা রাখছে। বুঝতে পারছো? আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা হ্যাঁ এবার দেখো তাহলে এখানে বলা হচ্ছে যে এই যে কাজ সেমিনাল ভেসিকলের কাজটা মেডিকেল এডমিশন 15 সালে আসছিল। সেটা হচ্ছে যে শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল ও সান্দ্র সেমিনাল তরল, সান্দ্র মানে ঘন সেমিনাল তরল ক্ষরণ করে, যার 70% বীর্য বা সিমেন্ট গঠন করে, এটা আসছিল। হ্যাঁ আমি এটাই দেখলাম। আচ্ছা তারপরেও এটা পড়ে রাখা ভালো, বীর্যের প্রধান উপাদানগুলো কি কি এটাও গুরুত্বপূর্ণ। প্রোস্টাগ্ল্যান্ডিন মানে পোস্টেড গ্রন্থি দিকে, এটা পোস্টেড গ্রন্থি দিকে হয়েছে তো তার নাম প্রোস্টাগ্ল্যান্ডিন। হ্যাঁ ফ্রুক্টোজ, সাইটেট, ইনোসিটল, এটা লিপিড জাতীয় উপাদান, কয়েক ধরনের প্রোটিন, এইসব পদার্থ শুক্রাণুকে পুষ্টি দান করে। এই যেহেতু এখান থেকে মেডিকেল এডমিশনে আসছে 15 সালে, সকলে করতে হবে। এবার দেখো ক্ষেপণ নালী। ক্ষেপণ নালীর এখানে আমাদের সাথে একটা লাইনে লাগবে, সেটা হলো এই ক্ষেপণ নালী 19 মিলিমিটার লম্বা এবং 0.3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। একটু খেয়াল করো ক্ষেপণ নালীটা কোথায় আছে, এই জায়গাটা একটু খেয়াল করো। এই যে সেমিনাল ভেসিকল আছে না আর পেনিস, তার মাঝে যে ছোট্ট যে নালী, এই এটা চিহ্নিত করা নাই, চিহ্নিত করে ফেলো। এইখানে এই জায়গাটা হলো ক্ষেপণ নালী, দেখতে পাচ্ছ? হ্যাঁ, চিহ্নিত করে দিয়েছিলাম। হ্যাঁ চিহ্নিত করে দেখলাম না সবুজ অংশ। চিহ্নি বই আছে যে ফার্স্ট সরকারি চিহ্নিত করে। তো
এটা তো রাইট নাই রিলোড হয় আচ্ছা তাহলে এবার দেখো এবার হচ্ছে এরপরে দেখো এরপরে হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা এটা আমাদের মনে রাখতে হবে রেচন তন্ত্র এবং প্রজননতন্ত্রের একটি অভিন্ন নালী যা প্রায় 20 সেন্টিমিটার লম্বা এটা মনে রাখতে হবে যা প্রায় 20 সেন্টিমিটার লম্বা 20 সেন্টিমিটার হ্যাঁ 20 সেন্টিমিটার লম্বা এবং শিশ্নের শীর্ষদেশে উন্মুক্ত শীর্ষ মানে ওই পেনিসই বোঝায় হ্যাঁ পেনিসই বোঝায় এটা শীর্ষদেশে উন্মুক্ত এটা একবারে শীর্ষে উন্মুক্ত হয়েছে এটা বোঝাচ্ছে আর কি হ্যাঁ এটাই হলো 20 সেন্টিমিটার লম্বা এই কথা বলছি আচ্ছা তারপরে দেখো যে এবার হলো বহিস্থ জননাঙ্গ অন্ডথলি বা স্কোটাম বহিস্থ জননাঙ্গের মানে বাইরের দিকের যে অঙ্গগুলো সেটা বলছে দুটি অণুর সন্ধিস্থলে লিঙ্গের গোড়ায় ঝুলে থাকা থলি আকৃতির যেটা সেটাই হলো জননাঙ্গটির নাম স্কোটাম বাইরের দিকেরটার নামও স্কোটামই বলা হয় এখানে আমাদের তৃতীয় নম্বর লাইন মনে রাখতে হবে সেটা হলো স্তর দুটির মাঝখানে হাইড্রোসিলিক ফ্লুইড নামক এক ধরনের ঘন তরল পদার্থ থাকে এটা মনে রাখতে হবে তাহলে হাইড্রোসিলিক নামকরণ হয়েছে কেন জলবাহী তরল হাইড্রোসিলিকের বাংলা অর্থ জলবাহী তরল হাইড্রোসিলিক এর বাংলা অর্থ জলবাহী তরল হাইড্রোসিলিক এর বাংলা অর্থ জলবাহী তরল বুঝছে আচ্ছা এবার দেখো যে এই যে শিশ্ন বা পেনিস বাংলাটাও মনে রাখতে হবে ইংরেজিটা তো জানোই বাংলাও মনে রাখতে হবে বাংলাও তো দিতে পারে হ্যাঁ এই জন্য দুটো মনে রাখতে হবে শিশ্ন বা পেনিস হ্যাঁ বাংলা হ্যাঁ আরো অনেক বাংলা আছে খাঁটি বাংলাও আছে দরকার নেই আচ্ছা খাঁটি বাংলার দরকার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখো যে শিশ্নর এখানে চতুর্থ নম্বর লাইন যে এখানে বলা হচ্ছে গ্ল্যান্স পেনিস বা শিশ্নমুণ্ড যেটা যে শিশ্ন দেহ এর আগায় আর কি ব্যাঙের ছাতার আকৃতির লাল মুন্ডিকে বুঝতে পারছো নিশ্চয়ই লাল মুন্ডিকে গ্ল্যান্স পেনিস বলে আচ্ছা তাহলে এটা হচ্ছে বুঝতে পারাই ভালো না বুঝতে পারলে প্র্যাকটিক্যালি রাখতে হয় এটা একটা সমস্যা হ্যাঁ দরকার নেই আচ্ছা এতে সবচেয়ে বেশি স্নায়ুর প্রান্তদেশ উন্মুক্ত থাকে এই মুন্ডিকে যে চামড়া ঢেকে রাখে তার নাম এটা কিন্তু আসছে পিপিউস এর সরল বাংলা অর্থ কিন্তু আসলে কি জানো খাড়া বা উৎক্ষিপ্ত হ্যাঁ পিপিউসটা কেমন এই যে এরকম ধরো এটা হলো পেনিসের এই যে এটা হলো পিপিউস মানে এই জায়গাটা বললাম যেটা সেটার উপর দিয়ে এটা মানে মুসলমানদের তো এটা কাটা থাকে চামড়া এমন করে বলছেন কাটা থাকে মনে হচ্ছে একদম গোড়া থেকে কাটা থাকে হ্যাঁ শুনো মানে পেনিসের মাথা ধরো আচ্ছা আমি বলি 4 বছরের যে বাচ্চা ধরো 3-4 বছরের ছেলে বাচ্চা ওই ছেলে বাচ্চা দেখবা যে পেনিসের আগার দিকে একটু চামড়া ঝুলে না হ্যাঁ একটু ঝুলে থাকে চামড়া দিকে একটু ঝুলে থাকে হ্যাঁ তো পেনিসের আগায় দিকে একটু ঝুলে থাকে হ্যাঁ তো ওই যে আগায় যেটা চামড়া ঝুলে থাকে না ওই যে চামড়া ঝুলে আছে ওই ঝুলে থাকা চামড়া ওইটাকেই বলা হচ্ছে বুঝতে পারছো ওটার নাম হলো পিপিউস না ছেলেদের মেয়েদের ওরকম না ছেলেদের পিপিউস হ্যাঁ তাহলে এখন মনে করো যে এটা এই যে ঢেকে আছে এই যে এটা ধরো ঢেকে আছে না এটা ঢেকে আছে ছেলেদের এটা কি ঢেকে আছে তো এই এদের সিপি এইটাই মনে করো পিপি বিবর্তনের একটা ক্ষেত্রে এটা কারণ যে হচ্ছে এই শোনো এটা আমাদের শোনো আমাদের একবার অনার্স থেকে ক্লাস হচ্ছিল তখন এরকম এখন শোনো মুসলমানদের প্রিভিউস থাকে না কেন ও আচ্ছা থাকে না ওটা তো কেটে ফেলা হয় তাই না চামড়াটা কেটে ফেলে না ওই যে ছোটকালে কেটে ফেলা হয়েছে আরে বল মাটি নিচে জানি না আরে পুরাটা আচ্ছা ও এটা বুঝতে পারতাম না যদিও এটা কোরআনে কোনো নির্দেশ নাই
আচ্ছা শোনো আমি বলি এটার সাইন্টিফিক ব্যাখ্যা কি মানে কেটে ফেলা সেটা একটু বলি। হ্যাঁ যে পরে তো রোগ জীবাণুর ব্যাপার, কিন্তু প্রথমে মানে যখন পেটের মধ্যে থাকে আল্লাহ চাইলে তো তখনই মনে করো ওইটা অতিরিক্তটা আর ইয়ে করতে পারতো, মানে অতিরিক্ত না দিয়ে করতে পারতো, কিন্তু কেন করেনি? ওই জায়গাটা খুবই সফট, যেটা লাল মুন্ডি বলা হচ্ছে না একবারে আগার দিকে যেটা থাকে ওটা খুবই সফট, এবং এই সফট এতই সফট যে ওই জায়গাটা যদি পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ যদি ঢেকে না রাখতো তাহলে মানে তাপে আর কি নষ্ট হয়ে যেত। ওই জন্য আল্লাহ ওটা প্যাকেট করে রাখছে। মানে দ্বিতীয়বার কাটার পরে ওটা রিজেনারেট আর হয় না। না দ্বিতীয় যখন জন্মগ্রহণ করছে তখন কেটে ফেললে তো তখন তো তাপে নাই, তখন তো ইয়ে আছে মানে জন্মের পরেই কাটে। না না জন্মের পরে কাটে না। আচ্ছা এবার বুঝছি, কিন্তু মানে দ্বিতীয়বার যখন কাটা হয় তারপর দ্বিতীয়বার নতুন ভাবে তৈরি হবে এরিয়া। দ্বিতীয়বার একবারই তো কাটে, দ্বিতীয়বার কয়বার করছে সুন্নতের পরে খাতা কয়বার দিছে সুন্নতের পরে তো আবার হয়। কয়বার করছে? আরে ফিটনেসের কথা বলি না আমি, পুরোটারই কথা বলতেছি। পুরো ফিটনেস তো আবার তৈরি হয়। হ্যাঁ পেনিস কাটে মাথা দাম স্যার স্যার ভদ্রভাবে আজ আচ্ছা না ভদ্রভাবে বলতেছি পেনিস হ্যাঁ সুন্দর হইলো, দেন আবার তুমি জায়গাটা রিজেনারেট হয়, কোষ আবার তৈরি হয় ওখানে, সবকিছু তৈরি হয়। আর তো তৈরি হয় না। স্যার আমাদের পরে ছেড়ে দেন, আমরা বাড়ি যাই, খিদে লেগেছে স্যার তাড়াতাড়ি তো ওকে ক্লিয়ার করতে হবে না। পরে ক্লিয়ার করুন স্যার। ওকে আমরা সেটা গেলে আচ্ছা দাঁড়াও একটা মানুষ না বুঝতে পারে ক্লিয়ার করতে পারে না। হ্যাঁ ঠিক আছে, রাতে নটা হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ তারপরে তো এরিয়াটা রিজেনারেট হয়, মানে রিজেনারেটর বাংলা কি? তৈরি হয় আবার না পুনর্গঠন। পুনর্গঠন পুনর্গঠন তৈরি, এটা তো বুঝতে পারতেছেন কি হয়, রিজেনারেট বুঝতে হ্যাঁ পারতেছেন। হ্যাঁ হ্যাঁ তো তখন আর প্রিডিউসটা তৈরি হয় না, না এটা বলতে চাইতেছেন? হ্যাঁ পেপার সাথে তৈরি হয়। এটাই আরে ওপেরা মেরে দিছে 60 দিন। হ্যাঁ আচ্ছা যাই হোক, তো ওই প্রিফিক্সটা তাহলে এখন পেটের মধ্যে থাকা অবস্থায় ওটা আর কি আল্লাহ তো আগেই মানে কেটে রাখতে পারতো, মানে তৈরি নাও করতে পারতো, কিন্তু ওই যে পেটের মধ্যে তৈরি করার কারণই হলো যে ওই জায়গাটা খুব শক্ত, তো ওটা উত্তাপে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আল্লাহ ওটা ঢেকে রাখছে। কিন্তু যখন তুমি বাইরে বের হয়ে আসছো তখন যদি প্রসাব করার পর ওইটা যেহেতু ঝুলে থাকে অতিরিক্ত অংশটা, ওখানে অনেক সময় প্রসাব আটকে থাকে, মানে লেগে টেগে থাকে, তো ওখানে ইনফেকশন হয়, অনেকেরই হয় কিন্তু। হ্যাঁ তো ওই ইনফেকশন যাতে না হয় সেই জন্যই কিন্তু যে ছোটকালে তাই না, ছোটকালে এরকম টাইনে ধরে কেটে ফেলা হয়, টাইনে কেটে ফেলে বুঝছো? কেটে ফেললে কি হলো তাহলে আর কি ওখানে ইনফেকশনটা হওয়ার সুযোগ থাকলো না, এই আর কি। কিন্তু হলো প্রথমেই কেন ওটা ওই যে বললাম যে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে এইটা যদি প্রথম থেকেই যদি না না আল্লাহ দিত তাহলে কি হতো, তাহলে হচ্ছে যে উত্তাপে ওই জায়গাটা গলে নষ্ট হয়ে যেত, বুঝছো? ওই জন্য প্রথমে কিন্তু ওটা ঢেকেই দিছে, প্রথমে কি ঢেকে দিছে। যেমন তুমি ধরো দোকান থেকে যদি সিঙ্গারা নাও তাহলে তুমি তো খাবাই, তাই বলে কি তোমাকে প্যাকেটে দিবে না? তোমাকে তো প্যাকেটে দিবে, তখন তুমি কি বলবা যে আমাকে প্যাকেটে দিচ্ছে না, আমার আবার প্যাকেট খুলতে হবে ঝামেলা, আপনি এমনি সরাসরি দেন আমার হাতে করে নিয়ে যাই, তাই করবা? তা তো করবা না। প্যাকেট খোলা এই প্যাকেট খোলা মানে কষ্ট করে না কষ্টকর তো ওটা অবশ্যই না একদম ভুলে ভাই। স্যার শেষ করেন, খিদা হ্যাঁ, লাগছে আচ্ছা। বাসায় যাবো। এখন না দাঁড়াও শেষ করি, বেশি দূর তো হয়নি। আচ্ছা হ্যাঁ ওই পরের পৃষ্ঠা হবে। হ্যাঁ না এটা কিন্তু আমরা এটা কিন্তু আমরা হচ্ছে না রাতিনের এই মানে পুরুষ প্রধানের মধ্যে যদি এত কোশ্চেন থাকে তোমাদেরটা যখন আলোচনা হবে তখন বুঝতে পারবে কি সেদিন প্রজেক্টটা চালু হতো। একটা কিছু বুঝবে, একটা কিছু বুঝবে না, না হলে আমি বলেছিলাম যে অধ্যায় পড়ানোর আগে রাতেনকে বিয়ে দেব। বিয়ে দিলে তো বিয়ে দেওয়ার কথা বলছিস না অন্য কিছু? না তোকে আমি বিয়ে দেব। বিয়ে দিলে ওর বউ বুঝাই দিবে আমার হ্যাঁ। সমস্যা, তাই না? আমাদের ছোট বইতে বাসায় রেখে দিবে আলাদা করে। আচ্ছা এবার দেখো এই যে এখানে লেখা আছে, দেখো মুসলমান পুরুষে এই অংশটি খতনার সময় কেটে ফেলা হয়। শিশু দেহ দুই ধরনের, শিশু দেহ মানে গোটা পেনিসটা দুই ধরনের পেশি দিয়ে টিস্যু দিয়ে গঠিত। একটাকে বলা হচ্ছে ইরেকটাইল মানে হলো খাড়া বা উৎক্ষিত, যেহেতু পেনিস উৎক্ষিত হয়, মানে বড় হয় যেটাকে বলে। হ্যাঁ এই তো ইরেকটাইল পেশি দিয়ে গঠিত। একটার নাম হলো কর্পোরা ক্যাভার্নোসা।
ক্যাভার্নোসা মানে হলো প্রসারণযোগ্য দেহ, যে দেহটা প্রসারণ হয়। প্রসারণযোগ্য দেহ। হ্যাঁ, যেটা প্রসারণ হয় মানে একটা অঙ্গে তো প্রসারণ হয়, সব অন্য অঙ্গ তো আর প্রসারণ হয় না, ওটাই তো বড় হয়, তাই না? আমাদের হাত টাত এগুলো তো আর বড় হবে না, ওই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ, যে প্রসারণযোগ্য দেহ। আর আরেকটা হলো ভিতরের দিকে, যেটা একবারে পেনিসের যেখান থেকে প্রস্রাব বের হয়, ওই নালীর আশপাশে যে টিস্যুটা থাকে ওই ভিতরের দিকে যেটা, সেটার নাম হলো কর্পোরা স্পঞ্জিওসোম। তো কর্পোরা মানে দেহ, স্পঞ্জিওসোম বলতে ওই টিস্যুগুলা খুবই ছিদ্রযুক্ত, খুব ছোট ছোট ছিদ্রযুক্ত, এই জন্য নাম হয়েছে স্পঞ্জিওসোম। আচ্ছা, তারপরে দেখো এখানে কাছ থেকে অবশ্য কোনো কালেই কোশ্চেন হয়নি। হ্যাঁ, ক্যাভার্নোসা এটা একটু শক্ত হয় না? হয় কিভাবে? আসলে এখানে হয় কেন, যে এই জায়গাটা প্রচুর রক্তনালী থাকে, প্রচুর পরিমাণে বাইরের দিকে যেটা প্রচুর পরিমাণে রক্তনালী থাকে, এবং এই রক্তনালীগুলা তোমার হচ্ছে যে শরীরের রক্তগুলা, হ্যাঁ শরীরের রক্তগুলা তোমার হচ্ছে এই জায়গাটাতে খুব বেশি পরিমাণে চাপ সৃষ্টি করে, তখন হ্যাঁ রক্তনালীর মধ্যে প্রচুর রক্ত চলে আসে, রক্তনালীর মধ্যে প্রচুর রক্ত চলে আসে। প্রচুর রক্ত চলে আসার কারণে জায়গা করার জন্য, রক্ত ধারণ করার জন্য ওটা বড় হয়ে যায়, বুঝতে পারছো? এখন ওইটা যদি সারাক্ষণ বড় থাকতো তাহলে তো মানুষের সমস্যা হতো, তাই না? প্যান্ট পড়তে পারতো না, করতে পারতো। তো ওই জন্য আল্লাহ কিন্তু যখন দরকার না তখন স্বাভাবিকভাবে থাকে ছেলেদের। হ্যাঁ, বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তো যখন দরকার তখন ওইভাবেই আল্লাহ সৃষ্টি করছে আর কি, যে সারাক্ষণ তো ওইভাবে থাকলে আবার ঝামেলা। যে তার নাকি একটা ওষুধ খাইছে, মানে ওই সব কাজের ওষুধ খাইছে, তো বড় হয়ে থাকে আর শুরুই হয় না, তারপরে মেডিকেলে নিয়ে যায় আর শুরু করছে, মানে বিভিন্ন দিয়ে না খাটবে কেন, খাটলে তার প্রচারই করতে হবে, মানে পরে অন্য ওই ওষুধের রিয়াকশন নিয়ে করা যাচ্ছে না। তার মানে কি ওটা, এটা তো আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ না, তো যখন দরকার না তখন ধরো স্বাভাবিক। আর সারাক্ষণ যদি এরকম থাকতো তাহলে কত ঝামেলা হতো, মানুষজন তো আর সমস্যায় পড়তো না, অনেক সমস্যায় পড়তো, ঠিক কিনা? ঠিক এই ভিডিও ইউটিউবে যেন না যায় স্যার, আমি রিপোর্ট মারবো আপনার চ্যানেলে, ইউটিউবে না যায়, ভয়ঙ্কর ভিডিও এটা। ভয়ঙ্কর কেন? 10-12টা আইডি দিয়ে রিপোর্ট মারবো। আচ্ছা, না এটা তো তোমার হচ্ছে মেয়েদের সাথে পরের একটা অংশ, তাই না? পরের অংশ তো জানতে হবে। যে ঘটনাগুলো আচ্ছা, পোস্টেড গ্রন্থি দেখো, পোস্টেড গ্রন্থি এখান থেকেও কিন্তু রস আসে, ওই একই কাহিনী, পোস্টেড গ্রন্থি থেকেও রস আসে, এবং এই রসটাই পোস্টেড গ্রন্থির একটা সরল বাংলা অর্থ মুক্ত স্থানীয়, মানে যার ভিতর দিয়ে আবার নালী দিয়ে প্রস্রাব আসে আর কি, তো এই জন্য এর নাম হলো মুক্ত স্থানীয় গ্রন্থি। প্রোস্টেট মানে কি? পোস্টেড মানে হ্যাঁ মূত্র স্থানীয়। আবে নাশপাতি একটু বলেন না। হ্যাঁ, এই গ্রন্থির এমসিকিউ শুধু এটাই লাগবে যে এটা দেখতে কেমন, নাশপাতি আকৃতি, এটুকু শুধু লাগবে, আর কিছু লাগবে না, কাজও লাগবে না। তারপরও পড়ে রাখা ভালো, আসেনি কখনো, কাজটাও পড়ে রাখবে। এবার দেখো বাল্বো ইউরেথ্রাল, বাল্বো মানে কি, বাল্ব আকৃতির মতো আর কি, ইউরেথ্রাল এখানে বাল্ব আকৃতির মতো, বা এর আরেকটা নাম হলো কাউপার গ্রন্থি, যেটা উইলিয়াম কাউপার একজন বিজ্ঞানী, উইলিয়াম কার্পার একজন বিজ্ঞানী, তিনি, এটাও একই কাহিনী, পিচ্ছিল রস, ওই যে জনিপথকে পিচ্ছিল করে, হ্যাঁ একই, মানে তিনটাই একই কাজ করে, মানে মিকাস ওই যে বললাম যে শুধু একটা করলে যদি কোনো কারণবশত ধরো ওটা নষ্ট হয়ে যায় বা তৈরি করছে না, তাহলে তো তোমার খুব কষ্ট হবে, তখন ওই জন্য আল্লাহ করছে কি তিনটা রেখে দিয়েছে, যে তুই আর কি তোর কোনো টেনশনই নাই, তিনটা রেখে দিয়েছি, তাও তুই বিয়ে কর, বিয়ে না করলে তো আমি সন্তান পাঠাতে পারবো না, বুঝলি? আর যদি ওটা যদি না ধরো একটা দিয়েই রস পিচ্ছিল রস বেরোয়, ওটা ধরো কোনো কারণে অফ হয়ে গেল, তখন তো ভয় তো আর কোনোদিনও, বুঝলি? এটাই হলো মেন কারণ। আচ্ছা, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে, পুরুষ প্রজননতন্ত্রে হরমোনাল ক্রিয়া। তাহলে যেগুলো আলোচনা করলাম এগুলো সবই এমসিকিউ, পুরুষ প্রজননতন্ত্রে হরমোনাল ক্রিয়া, এটা সিকিউ হিসেবে আসে। হ্যাঁ, এইগুলোর নাম আর এক লাইন করে লিখতে হবে। আগামী দিনে আমরা পুরুষ প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া এগুলো বাংলা সহ জানবো, আর তারপরে স্ত্রী প্রজননতন্ত্র সম্পর্কে। তো বুঝতেই পারছি স্ত্রী প্রজননতন্ত্র শুরু করার সময় লাতিনের